আমার 2 ছেলে 1 মেয়ে। বড় ছেলে আরিফ, তার 2টো মেয়ে। বড়টা 6 বছরের, ছোটটা 2। কাঠের ফার্নিচারের দোকান চালা। তারপর মেয়ে মিতালি, প্রচণ্ড জিদ্দি, রাগ মনে হয় সবসময় নাকের উপরেই থাকে। এখন সে মিতালি খান। শ্বশুরবাড়ি খুলনা, সেখানে থাকে। আমি বাড়ি গেলে খবর পাওয়া মাত্র ছুটে আসে। মেয়েটা আমার খুব আপন। তার এক মেয়ে গত মার্চে 2 বছরের হলো। জামাই বাবাজি 1.5 বছর হলো কুরিয়া গেছে, ভালো বেতন পায়। ছোট ছেলে মুরাদ তালুকদার, কলেজে পড়ত। গত বছর একা একা পাশের গ্রামের মাতব্বরের মেয়েটাকে ভাগিয়ে বিয়ে করে ঘরে তুলেছে। এজন্য মাতব্বরের সাথে আমার কয়েকবার ঝগড়াঝাটি হওয়ার পর শেষে চেয়ারম্যান সাহেবের মাধ্যমে মিটমাট হয়েছে। এখন সে একটা এনজিওতে মাঠকর্মী হিসেবে কাজ করছে। ছোট বৌমাকে নিয়ে তার বাপের সাথে ঝগড়াঝাটির সময় আমার স্ত্রী বুকে ব্যথা নিয়ে আমাকে ছেড়ে না ফেরার দেশে চলে গেছে। যা হোক, আমি বুঝছাড়া একটা নিঃসঙ্গ মানুষ। দেশের বাড়ি ফরিদপুর, থাকি রায়ের বাজার মধুবাজারে। একটা কনফেকশনারি দোকান চালায়। আমার দোকানে 15 বছরের এক পোলা থাকে, সুমন, রংপুরের মুফিস। আগে রাস্তায় টোকাইগিরি করত। আমি তাকে আমার দোকানে কাজ দিয়েছি। রাতে থাকে আমাদের মার্কেটের সিকিউরিটির সাথে। এজন্য অবশ্য সিকিউরিটিকে মাসে মাসে 800 টাকা করে দেওয়া লাগে। তাও ভালো, আমি আমার সাথে সুমনকে রাখতে পারি। কিন্তু 2 রুমের ফ্ল্যাটে 1 রুমে 3 জন চাকরিজীবী কষ্ট করে থাকে। আর 1 রুমে আমি নিশ্চিন্তে ঝিজামাইদের বিদেশ থেকে পাঠানো অ্যান্ড্রয়েড মোবাইলে ভিডিও দেখা, গল্প পড়ে আউট করে শান্তিতে ঘুমাতে পারি। একদিন বাচ্চাঘরের কাজ না করলে ঘুমাতে পারি না। বউ মরার পর যেন আমার খিদে আরও বেড়ে গেছে। সারাদিন কাস্টমারের সাথে চিল্লাচিল্লিতে রাতে একটু শান্তির ঘুম না হলে আমার চলে না। এজন্য আর ঝামেলা বাড়ায়নি। সকালে দোকানে এসে 1 কাপ দুধ ও একটা বোন রুটি দিয়ে নাস্তা করি। দুপুরে বাসায় গিয়ে গোসল করে বোয়ার রান্না করা খাবার খাই। আমার রুম পরিষ্কার ও কাপড়চোপড় বোয়াই ধুয়ে দেয়, এজন্য আলাদা পয়সা দিই। আর আমার পাশের 3 মদ্দা নিজেরাই নিজেদেরগুলো করে। হঠাৎ মেয়ে ফোন দিয়ে বলল, বাবা তুমি এসে আমাকে নিয়ে যাও, আমি আর এখানে থাকতে পারছি না। আমি, কেন, কি হয়েছে রে মা? মিতালি, প্রতিদিন শাশুড়ি আমাকে বকাবকি করে মারতে আসে, আজ আবার ছোট ননদ ও যা ইচ্ছে তাই বলেছে। আমি এমনি এমনি বকাবকি শুরু করে দেই নাকি? তুই কোনো ভুল করিস? মিতালি, আমি আবার কি করব? উদা কথায় ঝগড়া বাঁধায়, তরকারিতে লবণ হয়নি, মাছে ঝাল বেশি হয়েছে, হ্যান ত্যান শুধু শুধু ঝগড়া করার বাহানা খুঁজে। আমি তো জামাই বাবাজিকে কল দিয়ে জানা, সে তার মা বোনকে বুঝিয়ে শুনিয়ে বলে দেবে। মিতালি, তাকে আর কত বলবো বল? সে গেছে কাজ করতে, কাজ করবে নাকি এসব টেনশন করবে? কল দিলেই বলে মানিয়ে চলো, একটু কষ্ট করে থাকো। আজ বলল তাহলে বাপের বাড়ি গিয়ে থাকো। আমি, আচ্ছা তুই রাখ, আমি আগে জামাইয়ের সাথে কথা বলে নি, পরে তোকে কল দিচ্ছি। মিতালি, কথা বলো আর যাই করো, আজকে আমাকে না নিতে আসলে চোখ যেদিকে যায় মেয়েটাকে নিয়ে চলে যাব বলে দিলাম। এ কথা বলে ফোন কেটে দিল। আমি তো মহাচিন্তায় পড়ে গেলাম। এমনি এমনি তো আর কেউ বকাবকি করে না, আর আমার মেয়ের যে রাগ কে জানে কি করেছে। যা হোক, জামাই বাবাজিকে মিস কল দিলাম। সে মিনিট 2 পর কল ব্যাক করল। জামাইয়ের সাথে কথা বলে যা বুঝলাম, তাতে আমার মেয়েরই দোষ বেশি। তার অত্যাধিক রাগের কারণে ঝগড়া লাগে বেশি। জামাই আব্বা, আমার একটা কথা রাখবেন? আমি বলো বাবা। জামাই, আপনি একটু মিতালিকে নিয়ে আপনাদের বাড়িতে রাখেন। আমি সে না হয় নিয়ে আসলাম, কিন্তু এভাবে কতদিন চলবে বাবা? আমার মেয়েটাকে কখনো শান্ত হবে না? ওর এত রাগিনা জীবনটা ধ্বংস করে দেই। জামাই, একেবারে নিয়ে আসেন। আমি যতদিন না দেশে ফিরি ততদিন আপনাদের ওখানেই রাখেন। খরচ খরচা সব আমিই দিব। আমি, আরে না না বাবা, খরচ খরচার কথা কেন বলছো? কিন্তু মিতালি কি এতদিন থাকতে চাইবে? জামাই, তা আমি জানি না আব্বু, আপনি তাকে বুঝিয়ে শুনিয়ে রাখবেন। আমার ফ্যামিলিতে আর অশান্তি বাড়াতে চাই না। আর আমি বছরখানেক পর ছুটিতে দেশে এসে মিতালি ও আমার মা বোনকে বুঝিয়ে শুনিয়ে মিট করে দিব। ততদিন আপনি একটু ওদের মা মেয়েকে আগলে রাখুন। আমি, ঠিক আছে বাবজি, তুমি চিন্তা করো না। ঠিকমতো কাজকাম করো, নিজের খেয়াল রেখো, এদিক আমি দেখছি। জামাই, ঠিক আছে আব্বু, আপনিও নিজের খেয়াল রাখিয়েন, ঠিকমতো খাওয়া দাওয়া করবেন। অনেকক্ষণ নিশ্চুপ বসে থেকে আরিফকে কল দিলাম। তাকে বললাম এখনই বের হয়ে খুলনা যাও, গিয়ে মিতালি আর তার মেয়েকে নিয়ে আসো বাড়িতে। আরিফ, কি হয়েছে বাবা? আমি, এত কথা না বলে যা বললাম করো। কি হয়েছে তা তোমার বোনের মুখ থেকেই শোনো। আর হ্যাঁ, ওখানে গিয়ে কোনো কথা না বলে চুপচাপ তাদের নিয়ে চলে এসে আমার ঘরটা খুলে দিবে। আরিফ, জি বাবা, আমি এক্ষুনি দিচ্ছি। আজ 15 দিন হলো মিতালি আমাদের বাড়ি এসেছে, তাতেই কয়েকদিন বড় বউ ছোট বউয়ের সাথে ঝগড়া হয়ে গেছে। আমি তো জ্বালাই পড়ে গেলাম। ওদের মা বেঁচে থাকলে সেই সব সামাল দিত। আমি না পড়ছি মেয়েকে কিছু বলতে, না পারছি বৌমাদের কিছু বলতে। শুধু দুপক্ষকেই বলছি চুপ থাকো, মানিয়ে চলো। মাস 1.5 শেষে এমন অবস্থা দাঁড়ালো যে বাধ্য হয়ে নিজেই গ্রামে বাড়ি চললাম। আমার ঘরে ঢুকলাম।
এ ঘরে কিছুদিন থেকে মিতালি থাকে। তারপরও এ ঘরে আমার আর শাহিদার অনেক স্মৃতি ছড়িয়ে আছে। কিছুক্ষণ স্মৃতিচারণ করে মনকে শক্ত করে মিতালিকে ডাক দিলাম। মিতালি এসে নাতনি তুলিকে আমার কোলে দিয়ে সামনে দাঁড়াল। আমি তুলটা নিয়ে বস। মিতালি বসলে আমি, হারে মা, কি হয়েছে তোর জিজ্ঞেস করতেই ঝরঝর করে কাঁদতে লাগল। আহ, কাঁদছিস কেন? কি হয়েছে বলবি তো? কেন সবার সাথে ঝগড়া করছিস? মিতালি ফুপিয়ে ফুপিয়ে, আমি কি করেছি বাবা? ওদের বাড়িতে ঝগড়া হচ্ছে দেখে নিজের বাড়ি মনে করে এখানে এলাম। এখানে তোমার বোমারা উঠতে বসতে খোঁটা মারে বলে স্বামীর ঘরে থাকতে না পেরে ভাইদের গলায় এসে ঝুলেছে। কথা শুনলে কে চুপ করে থাকবে বল? আমি কি ভাইদের গলায় ঝুলে গেছি? তুলির বাবা কি খরচা দিবে না? আমি কি আমার বাবার বাড়ি এসে থাকতে পারি না? যে বড় ভাই আমাকে কোলে পিঠে করে বড় করল, সে পর্যন্ত তার বউয়ের কথাই চুপ করে থাকে। আজ মা থাকলে কি আমাকে কেউ এরকম করতে পারত? মিতালি এতক্ষণ কথা বলে আবার ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল। আমি, আহা, কাঁদছিস কেন? আমি তো এসে গেছি নাকি? এটা যেমন ওদের বাড়ি তেমনি তোরও বাড়ি। মিতালি, আমি আর এখানে থাকব না। তুমি আমাকে তোমার কাছে নিয়ে যাও। আমি, আমার? ওখানে গিয়ে কিভাবে থাকবি? আমি তো কয়েকজন মানুষ নিয়ে একসাথে থাকি। মিতালি, আমি অত শত বুঝি না, আমি তোমার সাথেই যাব। আমি, তুই এখন বাইরে যা, আমি বুদের সাথে কথা বলবো। মিতালি বাইরে যেতে একে একে সবাইকে ডেকে আলাদা আলাদা করে কথা বললাম। সবারই একই কথা, মিতালি অনেক খেটমেটে হয়ে গেছে, কথায় কথায় ঝগড়া বাঁধায়। তখন সবাই তাকে দু এক কথা শুনিয়ে দেয়। মেয়েদের ঝগড়া বাঁধলে যা হয় আর কি। আমি যে এখন কি করব ভেবে কুল কিনারা পাচ্ছি না। কোথায় ওদের মা মেয়েকে রাখব? তার শিশুর বাড়ি পাঠানো যাবে না। এখানেও একই অবস্থা। আমার ওখানেও বা কিভাবে নিয়ে যাই? এক রুমে তো আর বাবা মেয়ে থাকা যায় না। আবার ঘাটের উপর বিষ ফোড়া। পাশের রুমেও তো তিনজন পুরুষ আছে। এত বড় মেয়ে নিয়ে তো আর সবার সাথে থাকা যায় না। তাও আবার 2 রুমের একটা বাচ্চা ঘর। পাগল হয়ে যাব। কি যে করি আমি! হ্যাঁ, এক কাজ করা যায়। ফোনটা বের করে আমার সাবলেটদের একজনকে কল দিলাম। বললাম, আজ 22 তারিখ, 8 দিনের মধ্যে তারা যেন বাসা ছেড়ে দিয়ে নতুন বাসা খুঁজে নেই। আর হ্যাঁ, এজন্য তাদের এ মাসের ভাড়া দেওয়া লাগবে না, বরং অ্যাডভান্সও ফেরত পাবে। শেষে তাকে আমার সমস্যা বুঝিয়ে বললাম। আজ 6 দিন হলো গ্রামে এসেছি। মিতালি আমার সাথে ছাড়া কাউরির সাথে কথা বলে না। মিতালির জন্য আমার ঘরে আমি না শুয়ে বৈঠকখানায় ঘুমাই। তারা মা বেটি আমার ঘরে থাকে। সন্ধ্যার দিকে তারা কল দিয়ে বলল বাসা পেয়েছে, কালকেই তারা রুম খালি করে চলে যাবে। যাক, একটা টেনশন থেকে মুক্ত হলাম। মিতালিকে ডেকে বললাম পরশুদিন আমরা রওনা দিচ্ছি। মিতালি তা শুনে খুব খুশি হয়ে তার বরকে কল দিয়ে কথা বলতে বলতে বাড়ির পিছন দিকে চলে গেল। 2 দিন পরে সকাল সকাল রওনা দিলাম। দুপুর 2টোর দিকে বাসায় এসে পৌঁছলাম। 4 তলায় আমার ভাড়া করা ফ্ল্যাট। তালা খুলে মিতালিদের রুমে ঢুকিয়ে আবার নিচে গিয়ে কাচ্চি বিরিয়ানির 2টো প্যাকেট নিয়ে এসে খেলাম। আমার শরীর চলছে না দেখে একমাত্র বিছানাটায় শুয়ে পড়লাম। মিতালি ঘরদোর পরিষ্কার করতে লাগল। 2 ঘন্টা ঘুমিয়ে উঠে দেখি পুরো ফ্ল্যাট চকচক করছে। মিতালি, বাবা, অনেক কিছু লাগবে তো? কিছুই তো নেই। ও ঘরে তো খাটচুকি কিছু নেই, বাসনকোসন এক যে অবস্থা। আমি, ঠিক আছে ঠিক আছে। চল, যা যা, দুজনে মিলে কিনে আনি। মিতালি, আমি কি করতে যাব? তুমি গিয়ে আনো। আমি কি আর মেয়েদের মতো সংসারে সবকিছু বুঝি বল? তোর মা বেঁচে থাকতে কত করে বলেছিলাম আমার কাছে এসে থাকতে, থাকেনি। আজ তুই আমার ঢাকার সংসারের হাল ধর। মিতালি, ঠিক আছে, কিন্তু তুলিকে কোলে নিয়ে আমি হাঁটতে পারবো না বলে দিলাম। তুলিকে তোমারই কোলে নিয়ে হাঁটতে হবে। আমি, ঢাকা শহরে কি হাঁটা লাগে রে মা? কাছেই সবকিছু পাওয়া যায়, এটুকু রিকশায় চড়ে চলে যাব। 6টা থেকে 9টা পর্যন্ত সবকিছু কিনলাম, খাট থেকে হাঁড়ি পাতিল সব, যা যা সংসারে লাগে। ভালোই খরচা হলো, প্রায় 35,000 মতো। সব ভ্যানে করে বাসার নিচে নিয়ে এসে মিতালিকে বললাম উপরে চলে যেতে, আমি ভ্যানের কাছে থাকছি। ভ্যানওয়ালা 1-2 করে সব মাল সামান উপরে তুলে দিল। ভাড়া মিটিয়ে দিয়ে পাশের হোটেলে গিয়ে তন্দুর রুটি, 1 বাটি সবজি আর কোয়ার্টার গ্রিল নিয়ে পাশের জেনারেল স্টোর থেকে তুলির জন্য একটা সেরেল্যাক, জুনিয়র হরলিক্স, দুধের কোটে কিনে বাসায় আসলাম। আজকে এগুলো দিয়েই চালিয়ে নেমা। সকালে চাল ডাল আমাদের দোকান থেকে নিয়ে আসব। মিতালি, কাঁচা বাজার, আরে পাগলি, সবই আনব। রাতের খাওয়া দাওয়ার পাট চুকিয়ে মিতালিদের জন্য কিনে আনা খাটটা সেট করে দিলাম। মিতালি নতুন জাজিম চাদর বিছিয়ে নিল। আমি আমার রুমে এসে কাপড় চোপড় চেঞ্জ করে দরজা লাগিয়ে দিয়ে সিগারেট ধরালাম। মোবাইলটা হাতে নিতেই শুটশুট করে উঠল গ্রামের বাড়িতে। বৈঠকখানা শোয়ার জন্য এতদিন বাছাঘরের কাজ করতে পারিনি। মোবাইলে ভিডিও চালু করে দেখতে দেখতে আশ করে সিগারেট টানছি। কেউ যদি শোনে এ বয়সে আমি দেখি গল্প পড়ি, তাহলে আমাকে জঘন্য নীচ লম্পট ছাড়া অন্য কিছু ভাববে না। গল্পের কথা মনে হতেই
বাবা মেয়ের কাহিনীগুলো চোখের সামনে ভেসে উঠল। আরও অবাক করার বিষয়ে আমার চোখের সামনে মিতালির ছবি ভেসে উঠল। ছি, এসব আমি কি ভাবছি? গল্পে তো শুধু আনন্দ দেওয়ার জন্য এসব লেখা হয়, আর আমি কিনা যা তা ভাবছি। সিগারেট শেষ করে উঠে বাচাঘরে যাওয়ার জন্য নতুন একটা লুঙ্গি পরলাম। আস্তে করে দরজা খুলে বের হলাম। মিতালির রুমের দিকে তাকাতে 1 ইঞ্চি মতো দরজা ফাঁক হয়ে আছে। সেখান দিয়ে রুমের ডিম লাইটের সবুজ আলোর রেখা বের হচ্ছে। বাচাঘরে গিয়ে বালতিতে লুঙ্গিটা রেখে বের হলাম। লুঙ্গিটা সকালে গোসলের সময় কেচে দিব। এখন কাচতে গেলে মিতালি শব্দ পাবে, উঠে এসে বলবে, রাতে কি জন্য কাপড় ধুচ্ছ? মিতালির রুমের দরজাটা খুলে খাটের পাশে গিয়ে দাঁড়ালাম। নিশ্চিন্তে ঘুমিয়ে গেছে। রুমে এসে দরজা ভিড়িয়ে দিয়ে শুয়ে পড়লাম। ছিটকানি দিলাম না। সকালে আমার অনেক আগে মিতালি ঘুম থেকে উঠে গোসল করেছে। তার কাপড়গুলো ও আমার লুঙ্গি বারান্দায় শুকাতে দেওয়া আছে। এই ফ্ল্যাটে বারান্দা একটাই, সেটা আমার রুমের পিছনে। মিতালিকে যেতে হলে আমার রুমের ভিতর দিয়েই যেতে হবে। এখন থেকে লুঙ্গি সাবধানে পরে ঘুমাতে হবে। ইস, মেয়েটা আমার মাখা লুঙ্গি ধুয়ে দিয়েছে। নিশ্চয়ই দাগ দেখেছে, গন্ধ পেয়েছে। কে জানে মেয়েটা আমার সম্বন্ধে কি ভাবছে। আমার শিক্ষিত মেয়ে এত বোকা নয় যে আমাকে এসে জিজ্ঞেস করবে, বাবা তোমার লুঙ্গিতে এসব কি? হাজার হলেও স্বামীর ঘর করা এক বাচ্চার মা। মধু চিনবে না, গন্ধ বুঝবে না। ইস, কি লজ্জা! এখন কেমন করে মেয়ের সামনে দাঁড়াবো আমি? আমি এক মনে এসব ভাবছি। এমন সময় মিতালি আমার রুমে এলো। বাবা ওঠো, অনেক বেলা হয়ে গেছে, তাড়াতাড়ি বাজার আনো, রান্না করতে হবে। না, দেরি হয়ে গেল। আর একটু আগে ডাকতে পারলি না? এই বলে চটপট ব্রাশ করে শার্টটা পরে বাজারে ছুটলাম। হাফ কিলো দূরেই রায়ের বাজারে সবজি বাজার। 40 মিনিটেই বাজার করে এনে মিতালির হাতে দিলাম। মিতালিও চটপট ডাল ভাত বানিয়ে দিল। আমি খেয়ে নিয়ে দোকানে চললাম। তোরা মা বেটি খেয়ে নিস, আমার দেরি হয়ে গেছে। 10 দিন থেকে দোকান বন্ধ আছে, কাস্টমার বকা। আপ কি করবে? দরজাটা লাগিয়ে দে, যেই আসুক দরজা খুলবি না। দরকার পড়লে আমাকে ফোন দিস। আচ্ছা বাবা, যাও। এভাবেই আমাদের বাপ বেটির দিন কাটতে লাগল। কই মিতালি তো আর খিপকুত করে না, আর করবেই বা কার সাথে? আমি থাকি সারাদিন দোকানে, কেমন যেন মনমরা হয়ে থাকে। দুপুরে আর রাতে তুলিকে নিয়েই আমার সময় কাটে। মাস দুয়েক পর মিতালি বলল, বাবা একটা টিভি আনো না, একা একা সময় কাটে না। দেখতাম। ঠিক আছে, কালই নিয়ে আসব। পরের দিন এলজির শোরুম থেকে 32 ইঞ্চি লাইট টিভি কিনে আনলাম। নিচের দোকানদারের কাছ থেকে নাম্বার নিয়ে ডিসলাইনের লোককে কল দিলাম। তারা দুজন এসে ডিসলাইন লাগিয়ে দিয়ে গেল। টিভিটা মিতালির রুমেই ফিট করলাম। জামাই বাবাজি অনেক খুশি। মিতালিকে আমি ঢাকা নিয়ে এসে রেখেছি, সেজন্য বলে তুলি আর একটু বড় হলে ঢাকাতেই ভর্তি করবে। আমি তার কথা শুনে শুধু হাসি। জামাই খরচের জন্য টাকা পাঠাতে চাইলে আমি না করে দিয়েছি। বলেছি, আমার মেয়ে আমার নাতি আমার কাছে থাকবে, তার জন্য আমি তোমার কাছে খরচ নিতে যাব কেন? জামাই বলে, না মানে আব্বু, মিতালিরও তো কিছু খরচ আছে, তারও তো কিছু কেনাকাটা করা দরকার। তার কি লাগবে? ওর যা লাগে আমি তো এনে দিচ্ছি, আরও কিছু যদি লাগে এনে দিব, তুমি চিন্তা করো না, ভালো থাকো। 9টার দিকে দোকান বন্ধ করে বাসায় আসলাম। মিতালি দরজা খুলে দিল। মনে হয় শুয়েছিল, চুলগুলো খোলা। আমি ঢুকতেই সে দরজা লাগিয়ে দিয়ে হাত উপর দিকে করে খোলা চুলে ছুটি বাঁধল। তার কাজে কোনো ভুল নেই। কিন্তু এ আমি কি দেখলাম? আমার আদরের একমাত্র মেয়ের বিগিলে ইঞ্চি দেড়েক লম্বা লম্বা ঘন কালো চুল। কি ব্যাপার মিতালি? কি পরিষ্কার করে নাকি? ব্লেড ক্রিম নেই, তাই তা কিভাবে হয়? মেয়েদের কাছে তো সবসময় ব্যক্তিগত জিনিস থাকে, যেখানেই যায় নিয়ে যায় সাথে করে। মিতালিকে নিয়ে আসেনি? না, আসলেই নেই, শেষ হয়ে গেছে। আমি যে আর আমার মাঝে নেই তা বুঝলাম মিতালির ডাকে। বাবা, ও বাবা, কি হয়েছে? কি ভাবছ? ও বাবা, বাবা। হুঁশ ফিরতে বললাম, না না, কিছু না, বলে এক ছুটে বাথরুম ঘরে ঢুকে শ্যাম্পু নিয়ে কাজ শুরু করলাম। পানির কলটা ছেড়ে দিলাম, যাতে শব্দ মিতালি শুনতে না পায়। শেষ হয়ে গেলে ঝর্ণাটা ছেড়ে দিয়ে নিচে দাঁড়ালাম। ভাবছি, এ কি করলাম আমি? আমার আপন মেয়ে নিয়ে এসব আমি কি ভাবছি? আমার মেয়ে বলে কি তার এগুলো লাগবে না? আর মেয়ে হয়ে তো বাবাকে বলতে পারে না যে বাবা আমার এগুলো লাগবে। তাই তো জামাইকে বলেছে। আর জামাই বাবাজি আমাকে ইঙ্গিতে বোঝাতে চেয়েছে, কিন্তু আমি একটা বলদ, বুঝতে পারিনি। যা হোক, সে রাতে শুয়ে মিতালির কথা ভুলতে পারছিলাম না। দেখে মোবাইল বের করে গল্প পড়তে লাগলাম। ঘুরে ফিরে বাবা মেয়ের গল্পগুলো মনে টানছে। দেখে কয়েকটা পড়লাম। পড়তে পড়তে আবার বাথরুম ঘরে গেলাম। তারপর কি মনে করে মোবাইলটা বন্ধ করে মিতালির ঘরে এসে লাইট অন করলাম। মিতালি জানালার দিকে মুখ করে মেয়েকে নিয়ে শুয়েছিল। ঘাট ঘুরিয়ে আমাকে দেখে, কি বাবা কিছু বলবে? হ্যাঁ, না, মানে তোর মেয়ে ঘুমিয়ে গেছে? হ্যাঁ বাবা। তোমার চোখগুলো লাল হয়ে গেছে কেন বাবা? এদিকে আমি তো হাত দিয়ে ঢেকে আছি, দাঁড়িয়ে থাকলে তা খারাপ দেখায়। দেখে মিতালির কাছে বসে পড়লাম। মিতালি বসার জায়গা করে দিল। না রে মা, এমনিতেই লাল হয়েছে মনে হয়, সিগারেটের ধোঁয়া চোখে গেছে। চা বানিয়ে আইনি বাবা?
তুই যদি খাস তাহলে তোর সাথে খেতে পারি। আচ্ছা তুমি একটু তুলির কাছে বসো, আমি বানিয়ে আনছি। মিতালি রান্নাঘরে চলে যেতে মিতালি যেখানটাতে শুয়েছিল সেখানে শুয়ে পড়লাম। ঘ্রাণ পাওয়া যাচ্ছে বালিশ থেকে, কন্ডিশনারে সেন্ট আসছে। মিতালি চা আনতে বাবু হয়ে বিছানায় বসলাম। চা খেতে খেতে বললাম, তোর কি কি লাগবে একটু বল তো, কাল সময় করে এনে দিব, নাকি তুই সাথে যাবি? আমি যেতাম বাবা, কিন্তু কিন্তু কি বল না মানে। থাক বাবা, কয়েকদিন পরে যাব একসাথে। আরে বলো না, আমার কাছে শরম কিসের? তোকে কোলে পিঠে করে মানুষ করেছি, আর তুই কিনা শোরুমে বুক লাল করছিস? বলো না, কাল গেলে সমস্যা কি? বাবা, আমি কি এখন তোমার সে ছেতু খুকি আছি? আমি বলতে পারবো না বলে চায়ের কাপ রেখে মুখ লুকালো। আমিও চায়ের কাপ রেখে মিতালির কাঁধে হাত রেখে, দেখ মিতালি, শহরের মেয়েরা এত শরম পায় না। তুই তো আর এখন গ্রামের মেয়ে নোস, শহরে বিয়ে হয়েছে, আমার সাথে শহরে এসে থাকছিস, তারপরও এত শরম? পাগলি মেয়ে আমার। দুজনে একসাথে থাকতে হলে এত শরম করলে কি চলবে বল? মিতালি আমার কথায় কিছুটা ভরসা পেয়ে মুখ থেকে হাত সরিয়ে মাথা নিচু করেই বলল, আমার শরীর খারাপ হয়েছে বাবা, তাই বললাম কয়েকদিন পরে যাই। ও, এ কথা? তার জন্য আমার লক্ষ্মী মেয়ে এত শরম পেল? মিতালি আরও বেশি শরম পেয়ে আমার কাছে ঝাঁপিয়ে পড়ল। তাতেই আমার ছোট খোকা লাফ দিয়ে উঠল। মিতালি বড় হওয়ার পর এই প্রথম আমার লক্ষ্মী মেয়ে আমার আদর খেতে খেতে আদুরি বিড়ালের মতো আরও সে দিয়ে গেল। দেখে পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বললাম, মনে হচ্ছে আমার পাগলি মেয়ের একারই শরীর খারাপ হয়, দুনিয়ার সকল। এতে খেতে আদরি বিড়ালের মতো আরও সে দিয়ে গেল। দেখে পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বললাম, মনে হচ্ছে আমার পাগলি মেয়ের একারই শরীর খারাপ হয়, দুনিয়ার সকল মেয়েদেরই হয় রে মা। এতে শর্মের কি আছে রে পাগলি? আমি তোর বাবা, আমাকে বলবি না তো কাকে? কে আছে এখানে আমাদের? তোর জন্য আমি, আমার জন্য তুই, দুজনে তো মিলেমিশে থাকতে হবে না? কি মেয়ে আমার! কথা শুনে বুক থেকে মুখ তুলে, ইস বাবা, তাই বলে কোনো মেয়ে কি তার বাবাকে শরীর খারাপের কথা বলে? কোনো মেয়ে বলে কি না আমি জানি না, কিন্তু আমার এই লক্ষ্মী মেয়ে আমাকে সব বলবে। ইস বাবা, সব? হ্যাঁ সব। আমিও তার মতো তোলামো করলাম। দেখে মেয়ে আমার হিহি করে হেসে আমাকে ছেড়ে চায়ের কাপ নিয়ে রান্নাঘরের দিকে হাঁটতে লাগল। আজকে আমি বুঝলাম কেন খিটমিট করে মেয়ে আমার। যার এমন ভরা জীবন, সে কিভাবে থাকবে পুরুষ ছাড়া? জামাই বিদেশে ১.৫ বছর, তাই তো মেয়ের মেজাজ গরম হয়ে থাকে, খিটমিট করে সবার সাথে। মিতালি কাপ রেখে ঘরের দিকে আসছে, তাতে দোল খাচ্ছে। আমার চোখে যেন মাইক্রোস্কোপ সেট হয়ে গেছে, এত সুন্দর দৃশ্য। শিক্ষিত মেয়ে আমার, অনেক চালাক। আমার মনে হয় সে বুঝে ফেলছে কি কি দেখছি আমি। মিতালি পাশে বসে, কি হয়েছে বাবা, আজ তোমাকে এমন লাগছে কেন? কিছু না রে মা, তুই শুয়ে পড়, আমি তোর মাথায় হাত বুলিয়ে দিই। না না বাবা, চুপ করে শুয়ে পড় তো। মিতালি শুতেই আমি ডান হাতটা কপালে রেখে আঙুলগুলো চুলের মধ্যে দিয়ে মুট করে ধরে আবার ছেড়ে দিলাম। এভাবে চুল মুট করে দিলে সবার ভালো লাগে। কই আমি তোমার সেবা করব তা না, তুমি আমাকে নিয়ে পড়েছ। কতদিন মানেই তুমি একা একা জীবন পার করছ। আসলে আমাদের তোমার জন্য কিছু করার দরকার ছিল, তুমিই দিলে না। বুঝলাম মেয়ে আমাকে নতুন করে বিয়ে করার কথা বলছে। ওর মা মারা যাওয়ার পর এ কথাটা মিতালি প্রথম তুলেছিল গ্রামের বাড়িতে। না রে মা, এই বয়সে মানুষের নানান কথা বলবে। তা ঠিক বাবা, তারপরও তোমার সেবা যত্নের জন্য কাউকে প্রয়োজন আছিল। কেন? এখন তো তুই আছিস, তুই করবি না আমার সেবা? আমি যতটা পারি করব। তারপরও বাবা, মেয়ে আমার কি বলতে চাইছে তা আমি ভালোই বুঝছি। এত কথার মাঝেও আমার হাত থেমে নেই। এবার ইচ্ছে করে কনুইটা নিজের দিকে ছেড়ে দিলাম। মেয়ে বুঝবে হঠাৎ লেগে গেছে। তাড়াতাড়ি হাতটা সরিয়ে নিয়ে উঠে দাঁড়ালাম। ঘুমিয়ে যা তাহলে, আমিও যাই। মেয়ে আস্তে করে, আচ্ছা, আমার কিন্তু আজ তোকে ছেড়ে যেতে মন চাইছে না কেন জানি। মেয়ে আমার কথা শুনে মুচকি হেসে দিল। রুমে এসে সিগারেট ধরিয়ে খাটে বসতেই হাজার রকম চিন্তা মাথায় ভর করল, কিন্তু ছোট খোকার জ্বালায় কোনো চিন্তা সঠিকভাবে মনের কাছে তুলে ধরতে পারছি না। আগে খোকাকে ঠান্ডা করি, আবার সেই পুরনো অভ্যেস। এবারও লুঙ্গিতে ফেললাম। নিজের মনকে প্রশ্ন করলাম, কেন লুঙ্গিতে ফেললাম? মিতালি লুঙ্গি ধুয়ে দিবে এজন্য, নাকি তাকে বুঝাতে চাই তার বাবা এখনও জোয়ান আছে? মেয়ে কি দেখে? দেখে কি ভাবে? ভাবে তার বাবা খারাপ, নাকি দেখে মুচকি মুচকি হাসে? এলোমেলো চিন্তা নিয়ে শুয়ে পড়লাম আর শান্তিতে ঘুমিয়ে গেলাম। আজ আমারই আগে ঘুম ভাঙল। লুঙ্গিটা কুড়িয়ে নিয়ে বাঁচা ঘরের বালতিতে রেখে দিয়ে ব্রাশ করতে করতে মিতালির ঘরে ঢুকলাম। মেয়ে আমার হাত পা ছড়িয়ে ঘুমিয়ে আছে।
তুলিও কাত হয়ে ঘুমিয়ে আছে। মিতালির মোবাইলটা বিছানায় নিয়ে ঘুমিয়েছে, আর একটুর জন্য বিছানা থেকে পড়েনি। দেখে সরিয়ে রাখার জন্য হাতে নিলাম। কি মনে করে জানি দেখতে ইচ্ছে হলো কি আছে মোবাইলের ভেতরে, কিন্তু দেখি পিন লক করা। ইস, লকটা যদি জানা থাকতো তাহলে দেখতে পারতাম কি আছে ভেতরে। মনে মনে ভাবলাম, তারটা দেখতে পারিনি তো কি হয়েছে, আমারটা তাকে দেখাবো। দেখিয়ে দেখিয়ে খেলিয়ে খেলিয়ে বড়শিতে মাছ। কাঁদব, মোবাইলটা টেবিলে রেখে তার কপালে হাত বুলিয়ে ডাক দিলাম, মিতালি উঠমা। মিতালি আডমোডা ভেঙে উঠে পড়েছ বাবা, দেরি হয়ে গেল নাকি? না না, দেরি হয়নি, তুই আস্তে ধীরে উঠ, আমার ওই হঠাৎ ঘুমটা ভেঙে গেল। মিতালি হাত দুটো ওপরে করে হাই তুলে বিছানার ওপর উঠে বসল। সকাল সকাল ঘুম ভাঙার বোনাস হিসেবে আবার কয়েক সেকেন্ডের জন্য দেখতে পেলাম। পরাণটা জুড়িয়ে গেল। আর বলো না বাবা, রাতে হাত ঘুম ভেঙে গেল, কিছুতেই আর ঘুম আসছিল না। মনে হয় ভোর রাতের দিকে ঘুমিয়েছি। কেন রে মা, কি হয়েছিল? স্বপ্ন টপ্ন দেখেছিলি নাকি? না বাবা, এমনিতেই। এই বলে মিতালি বাছা ঘরে চলে গেল। যাওয়ার আগে আমার দিকে বাঁকা চোখে তাকিয়ে গেল।